হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? চলে এসেছি গোয়া ব্লগে সেকেন্ড পার্টটি নিয়ে। এই ব্লগে আমি তোমাদের দেখাবো আমরা সাউথ গোয়ায় কোথায় ছিলাম, কোন কোন জায়গায় এক্সপ্লোর করেছি এবং কেমন এনজয় করেছি। সাথে থাকবে অনেক ইনফরমেশন। সবাইকে পুরো ব্লগটি দেখার অনুরোধ। দুটো দিন নর্থ গোয়াতে খুব আনন্দ করে কাটিয়ে আমরা সকাল সকাল আমাদের হোটেলকে বিদায় জানিয়ে রওনা দিলাম সাউথ গোয়ার উদ্দেশ্যে। ওয়েদারও ছিল ভীষণ মনোরম, সাথে রাস্তাও ছিল খুব সুন্দর। প্রায় 2 ঘন্টা যাত্রা করে আমরা সাউথ গোয়ার কাছাকাছি চলে এলাম। মাঝে আমরা দেখতে পেলাম মাডগাঁও বাস স্ট্যান্ড। পৌঁছে গেলাম আমরা সবার প্রথম কাবো ডে রামা ফোর্টে। প্রায় 70 কিলোমিটার ট্রাভেল করে এসেছি আমরা সাউথ গোয়া। এই কাবো ডে রামা ফোর্টটি নির্মাণ করা হয়েছিল 1679 খ্রিস্টাব্দে। এটি নির্মাণ করেছিলেন রাজা শিবাজি। এছাড়াও কথিত আছে এই কাবো ডে রামা ফোর্টটির নামকরণ হয়েছিল আমাদের হিন্দু দেবতা রামের নামানুসারে। রাম এবং সীতা বনবাসকালে এই কাবো ডে রামা ফোর্টে এসেও আশ্রয় নিয়েছিল, এগুলোও জানা যায়। সুউচ্চ এই প্রাচীন ফোর্টের থেকে আরব সাগরের দৃশ্য কিন্তু ছিল অসাধারণ। আমরা যতদূর চোখ যায় আরব সাগরের এই সৌন্দর্যকে উপভোগ করছিলাম এই ফোর্ট থেকে। সাথে তুলে নিয়েছিলাম নিজেদের কিছু ফটো এবং সেখান থেকে তারপর আমরা আবার রওনা দিই আমাদের পরবর্তী গন্তব্যে। কাবো ডে রামা ফোর্টের সাথেই লাগোয়া ছিল কাবো ডে রামা বিচ, যেটা আমরা সময়ের জন্য যেতে পারি। এরপরেই পৌঁছে গেলাম সাউথ গোয়ার আরেকটি বিখ্যাত বিচ, কোলা বিচ, যার রাস্তাটা ছিল প্রায় জঙ্গলের মধ্যে দিয়ে। সেখানে পৌঁছে যেহেতু অনেকটা দুপুর হয়ে গিয়েছিল, আমরা ঠিক করলাম আগে লাঞ্চ করে নিয়েই আমরা বিচ ঘুরতে যাব। এই বিচটি ছিল সমতল থেকে অপেক্ষাকৃত একটু নিচে, তাই আমাদের সিঁড়ি দিয়ে বেশ খানিকটা নিচে হেঁটে যেতে হয়েছিল এই বিচ অবধি পৌঁছানোর জন্য। শান্ত কোলা বিচের মনোমুগ্ধকারী সৌন্দর্য দেখে মনে হলো এতগুলি স্টেপ নামা আমাদের যেন সার্থক হয়েছে। এই বিচের শ্রেষ্ঠ আকর্ষণ কায়াকিং, তো এসেই আমরা প্রথমে চলে গেলাম কায়াকিং স্পটে। এখন আমরা আছি কোলা বিচ, সাউথ গোয়ার কোলা বিচে। এখানকার শ্রেষ্ঠ আকর্ষণ যেটা কায়াকিং, এটার জন্যই আসা এখানে, তো করতে চলেছি আমরা। তো দেখি ভিডিও করা যায় কি না। এই হলো সেই কায়াকিং বোটিং, এখানে দুজনকে বোট করতে হবে। কত কি খরচ আমি পরে বলে দিচ্ছি। কায়াকিং পয়েন্টে এসে আমরা একটি বোট ফিট করে উঠে পড়ি। এই কায়াকিংয়ের বোটগুলিতে 1 জন বা 2 জন অ্যাডাল্ট অথবা সাথে বাচ্চা থাকলে 3 জন অবধি অ্যালাউ আছে। আমার মুখে হাসি দেখা গেলেও আমি কিন্তু তখন বেশ চাপেই ছিলাম। বেশ ভয় লাগছিল যে বোটগুলি না উল্টে যায়। বেশ কিছুক্ষণ এদিক ওদিক ধাক্কা মারার পর এই একটা ব্যাপারে শিওর হলাম যে এই বোটগুলি কিন্তু উল্টাবার ভয় নেই। সাথে আরও একটা জিনিস বলে রাখি, এটা যেহেতু ছিল ব্যাক ওয়াটার, তাই জলের গভীরতাও ছিল খুবই কম। কায়াকিং করতে এসে ঘটল একটা বিপত্তি। আমার সেলফি স্ট্যান্ডের একটা পায়া গেল ভেঙে। কি আর করা, এই ভাঙা স্ট্যান্ডটি নিয়েই আমাকে বাকি ট্রিপটা কমপ্লিট করতে হবে। এরপর আমরা চলে এলাম কোলা বিচের বাকি অংশ ঘুরে দেখতে এবং তোমাদের বলে দেব কায়াকিংয়ের ঠিক কত খরচ পড়েছিল। ভিডিওটি দেখতে থাকো। আমরা রয়েছি সাউথ গোয়া কোলা বিচ। এই বিচটার নাম তোমরাও শুনে থাকবে, যেটা মানে স্নান করার উপযুক্ত নয়, কারণ প্রচুর নুড়ি কাকড় এবং জলে যথেষ্ট কারেন্ট রয়েছে। এবার লেখা রয়েছে এখানে ডেঞ্জার, বাট অসাধারণ দৃশ্য, না এলে মানে মিস।
ট্রেকিং করে নামতে হয়, তাই যাদের পায়ের ব্যথা বা পায়ের সমস্যা সেক্ষেত্রে বলবো একটু দেখে এসো, কারণ এখান থেকে নামার যে ব্যবস্থাটা একটু সিঁড়িটা একটু খাড়া টাইপের আছে, তো ওরকম সমস্যা কারো না থাকলে আদারওয়াইজ কিন্তু প্রচুর বাচ্চাও কায়াকিং করছে এবং অনেক ফ্যামিলির সাথে মানে ছোটো বাচ্চা রয়েছে, তাতে কোনো প্রবলেম নেই। এইদিকে হচ্ছে কায়াকিং মানে ব্যাক ওয়াটার, এই সমুদ্রের জলটা রাতের দিকে এটা নাকি মানে এতটাই বেড়ে যায়, বেড়ে ব্যাক সাইডে চলে যায় জলটা, তো ওই দিকটাই ব্যাক ওয়াটার, ওখানে কায়াকিংয়ের ব্যবস্থাটা রয়েছে। তো যত বেলা বাড়ে শুনলাম ওখান থেকে জলটা কমে আসছে। আচ্ছা, কায়াকিংয়ের টাকাটা বলবো, কায়াকিং করতে 800 এক একটা বোটে, মানে তাদের দুজন করে ট্রাভেল করা যায়, আর সিঙ্গেল করলে মেবি 500, সিঙ্গেল করলে 500 এবং দুজন করলে 800, তাতে একটা বাচ্চাও সাথে যেতে পারে, সেক্ষেত্রে হয়তো কোনো চার্জ লাগবে না। আর টাইমিং হচ্ছে সকাল 7টা থেকে রাত্রি 6:30, মানে সন্ধ্যে 6:30 অবধি, যতক্ষণ না সূর্যাস্ত হচ্ছে এখানে কিন্তু কায়াকিংয়ের ব্যবস্থা রয়েছে এবং এই বিচটা খোলা আছে। যেহেতু এটা একটু অফবিট বিচ, তো সেখানে কিন্তু সারাক্ষণ মানে রাতের দিক করে কিন্তু এখানে সেরকম একটা ভিড় থাকে না এবং আসা বাড়ানো, জাস্ট কয়েকটা রিসর্ট এবং ক্যাফে রয়েছে দেখতে পাচ্ছি, সেগুলো ওপেন থাকে, বাট এগুলো হয়তো আগে থেকে বুক করে আসতে হয়। ওগুলো একটু রেখে দাও জুম করে। কোলা বিচ ঘুরতে ঘুরতে প্রায় বিকেল 4টে হয়ে গেল। এবার আমরা চলে যাব সাউথ গোয়ার আগে থেকে বুক করা হোটেল। এসে পড়েছি পালোলেম বিচের কাছে আমাদের বুক করা হোটেলে। এই হলো আমাদের রুমের লাগোয়া ব্যালকনিটি ভারী সুন্দর। এখান থেকে যতদূর চোখ যায় পালোলেম বিচ এবং সমুদ্র। সূর্যাস্ত উপভোগ করতে করতে পালোলেম বিচে নেমে এসছে সন্ধে এই বিচ যেন আরও মোহময়ী রূপ ধারণ করেছে। সন্ধে হতেই পালোলেম বিচ সেজে উঠেছে আলোকসজ্জায়। প্রত্যেকটি শ্যাকে ছিল ক্যান্ডেল লাইট ডিনারের ব্যবস্থা এবং তারা ট্যুরিস্টদেরকে খুব সুন্দরভাবে আমন্ত্রণ জানাচ্ছে। আমরাও বসে পড়লাম আমাদের হোটেলের শ্যাকে, সেখানে এবার ডিনার করে নেওয়ার পালা, সাথে চলছে লাইভ মিউজিক। সাউথ গোয়ার প্রথম সকাল, আজ আমরা যাচ্ছি বাটারফ্লাই বিচে। এবার এটা পালোলেম বিচে আমরা রয়েছি, সেখান থেকে বাটারফ্লাই বিচে হয়তো লঞ্চ বা কিছু ছোট নৌকা এরকম করে যেতে হয়, তো দেখা যাক, সাথে থাকো, দেখতে থাকো। এই ছিল আমাদের হোটেলের ভিউ ব্যালকনি থেকে। উঠে পড়েছি বোটে, এবার গন্তব্য বাটারফ্লাই আইল্যান্ড। এই বোট জার্নি ছিল বড় আনন্দময় এবং এই বোটেই আমাদের সাথে আলাপ হয় এক জার্মান দম্পতি, যাদের নিয়ে এর আগেও আমি লিখেছি। আরব সাগরের বুকে আরও খানিকটা যাওয়ার পর চোখে পড়ল ইয়াব বড় এক কচ্ছপাকৃতি পাথর, যেটি টার্টেল রক বা টর্টোয়াইস রক নামে পরিচিত। এছাড়াও আমরা দেখে নিলাম মাঙ্কি আইল্যান্ড এবং দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম আমাদের মেন গন্তব্য বাটারফ্লাই আইল্যান্ডে। বীচটির দুধার প্রজাপতির পাখার মতো বিস্তীর্ণ, অর্থাৎ প্রজাপতির মতো আকৃতি হওয়াতে বীচটি বাটারফ্লাই বিচ বা বাটারফ্লাই আইল্যান্ড হিসেবেই পরিচিত। এটিও কিন্তু গোয়ার একটি অন্যতম প্রধান বীচ। যারা গোয়া ঘুরতে আসার প্ল্যান করছো, এই বীচটাও কিন্তু একদম স্কিপ করো না।
এছাড়াও এই বাটারফ্লাই বিচের জলের রঙও কিন্তু ছিল ভারী সুন্দর, বেশ একটু সবজেটে নীলাভ আভা এই জলে কিন্তু আমরা দেখতে পেয়েছি। এই বিচটি ঘোরার জন্য বোট থেকে আমাদের সময় বেঁধে দেওয়া হয়েছিল 8 ঘন্টা মতো। তার মধ্যেই আমরা বিচটাকে ভালো করে ঘুরে নিলাম, তুলে নিলাম কিছু ফটো এবং ভিডিও। এবার ফেরার পালা। সাউথ গোয়ায় গড়ে উঠেছে প্রচুর বিচ রিসর্ট। আমরা ছিলাম পালোলেম বিচে। এই আরব সাগরের মাঝ থেকে পালোলেম বিচের রিসর্টগুলি এবং নারকেল গাছের সারি কিন্তু অপূর্ব সুন্দর লাগছিল। সাউথ গোয়ায় বিচ রিসর্টগুলি থাকার খরচ সিজনে আনুমানিক 5 থেকে 30,000 টাকা অবধি। আমরা যেহেতু একদম ডিসেম্বরের দোরগোড়ায় গিয়েছিলাম, তাই আমরা রুম পেয়ে গেছিলাম 3,500। সেই ডিটেলস কেউ জানতে চাইলে কমেন্ট করো, আমি বলে দেবো। সাউথ গোয়া অপেক্ষাকৃত শান্ত এবং নিরিবিলি। এছাড়াও আরেকটা জিনিস লক্ষ্য করলাম, সাউথ গোয়ায় বিদেশি পর্যটকের সংখ্যা বহুলাংশে বেশি। শীতকালে প্রত্যেক বছরই গোয়ায় বিদেশি পর্যটকদের ভিড় দেখা যায়। তারা সানবাত নিতে আসেন এবং সেইভাবে প্রত্যেকটি শ্যাক খুব ভালোভাবে সেজে ওঠে এই সময়টিতে। ওই যে ওপরের দোতলার কোণার রুমটা, ওটি ছিল এবারে আমাদের থাকার জায়গা। এরপর শেষবারের মতো একটু সমুদ্র দেখতে দেখতে করে নিলাম ব্রেকফাস্ট। আজই আমাদের সাউথ গোয়ায় শেষ দিন। এবার বেরিয়ে পড়লাম ওল্ড গোয়ার উদ্দেশ্যে, কারণ এখান থেকেই আমাদের ফিরতে হবে। যাওয়ার পথে দেখে নিলাম আরও একটি চার্চ। সম্পূর্ণ গোয়া রাজ্যে কিন্তু প্রচুর চার্চ রয়েছে, তার মধ্যে কয়েকটি বেশ ফেমাস। আমরা চলে এলাম সেরকমই একটি ফেমাস চার্চ, যেটি ওল্ড পাঞ্জিমে অবস্থিত। এই চার্চটি ওল্ড পাঞ্জিম চার্চ অথবা আওয়ার লেডি অফ দি ইম্যাকুলেট কনসেপশন চার্চ নামে পরিচিত। এরপর আমাদের চলে এলো ঘরে ফেরার ডাক। যেই পথ দিয়ে আসার সময় ঘুমোতে ঘুমোতে এসেছিলাম, জানা ছিল না সেই পথ এতটা সুন্দর। তাই যাওয়ার সময় আমরা একটু ফিল করতে করতে যাচ্ছিলাম আম্বলি ঘাট অর্থাৎ আম্বলি পর্বতমালার নৈসর্গিক দৃশ্য। আমাদের এই ট্যুরটি যেহেতু ছিল মোট 3 রাত্রি 4 দিনের, তাই হয়তো গোয়ার আরও বেশ কিছু জায়গা আমরা কভার করতে পারলাম না, কিন্তু আবারও গোয়া আসার ইচ্ছা রইল। আবারও দেখা হবে আরেকটি ভিডিওতে। ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাথে থেকো।